শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। সাথে থাকছি আমি জুবাইর মঞ্জুর। বাস, টেম্পো কিংবা কোনো গণপরিবহনে কথা বলার জন্য কানে লাগিয়েছেন মোবাইল ফোন। চোখের পলকে দেখবেন আপনার শখের মোবাইলটি হাওয়া, অথবা কথা বলতে বলতে পথে হেঁটে যাচ্ছেন, ছো মেরে সেটিও ছিনিয়ে নেবে মানুষের বেশে মিশে থাকা কিছু দুর্বৃত্ত। বন্দরনগরী চট্টগ্রামে এখন এমন ছিনতাইয়ের ঘটনা বেড়েছে উদ্বেগজনকভাবে। তেমন কিছু ঘটনা দেখে আসবো রিপোর্টে। চট্টগ্রাম আদালতের আইনজীবী সেফায়েতুন নেসা সোমা বুধবার সকালে কাঠগড় থেকে কর্মস্থলে যাওয়ার পথে নিউ মার্কেট এলাকায় চলন্ত বাস থেকে তার গলার চেইনটি ছিনিয়ে নেয় কয়েকজন দুর্বৃত্ত। এই চেইনটা পরি আমি আজকে 12 বছর, কিন্তু 12 বছর আল্লাহর রহমতে কোনোদিন কিচ্ছু হয় না। আজ আমার স্বাধীন দেশে আমাকে এটাই ভুগতে হলো। এই আইন শৃঙ্খলা যে এত অবনতি হয়েছে দেশে, তাহলে আমি একজন আইনজীবী নিরাপত্তা নাই, তাহলে সাধারণ মানুষের কথা কি বা বলবো। গেল 5 জানুয়ারি চকবাজারের গণপরিবহনের ছিনতাইয়ের শিকার হন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মিজানুর রহমান। মাস পেরিয়ে গেলেও ধরা পড়েনি অপরাধী, উদ্ধার হয়নি কষ্টের টাকায় কেনা মোবাইলটিও। আমি জিডিও করছি 5 লাখ থানায়, কিন্তু এখনো নাই, পুলিশ মনে কাজ করতেছে না। চট্টগ্রাম নগরীতে সম্প্রতি বহদ্দারহাট, 16 শহর 2 নম্বর গেট, জেএসি, নিউ মার্কেট মোড়, টাইগার পাস, দেওয়ানহাট, আগ্রাবাদ, অলঙ্কারের মোড় সহ বিভিন্ন এলাকায় ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা। পথচারী থেকে রিকশা, অটোরিকশা যাত্রী নিরাপদ নন কেউই, বাদ পড়েন না খাবার সরবরাহকারীরাও। বাইজিৎ শেরশাহ বাংলা বাজারের ওখানে কিছুদিন আগে আমাদের রাইডার একজনকে ছুরি মেরে সাইকেল, মোবাইল, টাকা সব নিয়ে ফেলছে। উঠেই এরা টান মেরে নিয়ে তারপর দৌড় মেরে চলে যায়, একজনের হাতে দিয়ে দেয়। এই নিয়ে লাফ দিয়ে নালার ভিতরে ঢুকে যায়, আর কেউ পায় না। তাদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে দুর্বৃত্তদের ধরতে গিয়ে বারিক বিল্ডিং এলাকায় হামলার শিকার হন 2 পুলিশ সদস্যও। মোবাইল ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় 16 শহরে 3 ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় সাধারণ মানুষ। পুলিশ যে এখানে আছে ওটাও মানতেছে না, তো পাবলিকে কি করবে? পাবলিকে যে পারে যেমনি কোনে দিতেছে। আমি 3 জন দেখছি, বন্ধ করছি আমি বলতে পারবো না। ছিনতাই কাজে জড়িত বেশিরভাগই ভাসমান শিশু, কিশোর ও তরুণ। 16 শহর, নিউ মার্কেট সহ বিভিন্ন স্থানে গাম সহ নানা ধরনের মাদকে আসক্ত তারা। এখন প্রশাসন একটু ডিল, সবগুলা নেশাখোর, নেশাটিদেরকে ধরতেছে না সরকারে। সেই সুবাদে এখন সিরিয়াস ছিনতাই বাড়ি গেছে। লাল গেঞ্জি, ও বড়টা, ওর নাম কি? ওর নাম রিয়াজ। হ্যাঁ, এগুলা কাম খাইতো, রোডে কাম খাইতো। তবে পুলিশের দাবি, ছিনতাই প্রতিরোধে আগের চেয়ে কঠোর অবস্থানে তারা। অভিযান পরিচালিত হচ্ছে, আমাদের চেকপোস্টগুলো সচল আছে এবং মোবাইল পেট্রোলিংগুলো, জয়েন্ট পেট্রোলিংগুলো সবগুলো সচল আছে। তারপরেও এই ধরনের ঘটনা বেড়েছে, কিন্তু আমরা কিন্তু প্রিভেন্টিভ কিছু অ্যারেস্টও করেছি। নগরীতে ছিনতাইয়ের ঘটনা বাড়লেও সিএমপির তথ্য মতে মাত্র 15টি মামলা হয়েছে গেল 2 মাসে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সচরাচর সবাই যে বিস্কুট খান সেটি ময়দাসহ নানা উপকরণ দিয়ে তৈরি, কিন্তু মাটির বিস্কুট খেয়েছেন কখনো? অবাক ব্যাপার হলো সত্য, এমন একটি বিস্কুট তৈরি হয় ব্রাহ্মণবাড়িয়ায়, যা ছোট পরিসরে হলেও এখনও টিকে আছে আখাউড়ার একটি গ্রামে। ব্যতিক্রমী এই বিস্কুটের খবর জানব প্রকাশ দাসের কাছে। বিশেষ ধরনের এঁটেল মাটি ঘেটে চলছে মাটির মণ্ড তৈরির কাজ। এরপর এই মণ্ড থেকে আকৃতি দেওয়া হবে নানান ধরনের বিস্কুটের, যা শিকড়ের বিস্কুট নামে পরিচিত। 70-এর দশকে এই মাটির তৈরি বিস্কুটের বেশ প্রচলন ছিল। সে সময় অভাবের তাড়নায় অনেকেই এঁটেল মাটি পুড়িয়ে শিকড় বানিয়ে ক্ষুধা নিবারণ করতেন। তবে আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরি বিস্কুটের প্রচলন এখন তেমন একটা নেই, কিন্তু এখনো মাটির তৈরি বিস্কুটের প্রচলন দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে। সেখানকার 4টি পরিবার এখনো এই মাটির বিস্কুট বানানোর কাজ করে আসছে। এই বিস্কুট বানানোর বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে বিশুদ্ধ এঁটেল মাটি সংগ্রহ করে গুলিয়ে মণ্ড তৈরি করা হয়।
এই মণ্ড কেটে কেটে আকৃতি দেওয়া হয় বিস্কুটের। এরপর রোদে শুকিয়ে মাটির পাতিলে করে বসানো হয় চুলায়। ঘন্টা চারেক জাল দেওয়ার পর তৈরি হয় সুস্বাদু মাটির বিস্কুট। এই পেশার সাথে জড়িতরা জানিয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা বাড়ি থেকে মাটির বিস্কুট কিনে নিয়ে যান। প্রতি কেজি বিস্কুট বিক্রি হয় 30 টাকা দরে, যা বাজারে কিনতে হয় 70 থেকে 80 টাকায়। তবে অর্থাভাবে এই পেশা টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি জানান তারা। মাটিটা আমরা বন্ধের টানি আইনা সেটা মাটিটা চলা বিছাই ভাড় দিই, বিছাই সেটা বাড়ি দিই, বাড়ি দিয়ে মাটিটা ভাড় দিই, ভাড় দিয়ে সেটা হিল বানাই সেটা এরপরে হিল দিয়ে লম্বা কাঠও ফেলে কাঠ দিয়ে আর শুধু কাঠ দিয়া বাইরে সেটা রোদে দিই, রোদে দিয়া সেটা না আবার কাটি কাটতেছি না আবার রোদে দিয়া কাটটা রোদে দিই, রোদ দিয়া হুগাই আইনা তারপরে ফইন দিই, পূর্বের ফইন শিওর দিই, তলের ফইন বন দিই, দিয়ে আগুন দিই, দুমার দ্বারাতে কালাবো। এরপরে বাউন্ডারের ফায়ার আয়ে, বৈরবের ফায়ার আয়ে, গঙ্গাসাগর ফায়ার আয়ে, মুরগা মনিহনের ফায়ার আয়া তো এটা লইয়া যা। এই মাটি থাকলে মানুষের খেতে ধান হয় না, তো ওরা এমনিতেই দিত। তো আমরা আনতে আনতে এইসব এখন আর চলে না আগের মতো, না চলার কারণে অনেকেই ছেড়ে দিছে। দুই একটা ঘর আছে এখন মাত্র তৈরি করে। তো এটি তৈরি করতে মাটি কিনা আনা লাগে, মানুষের থেকে অগ্রিম টাকা দিয়া মাটি কিনা আনা লাগে, কিনা উড়ান লাগে। সরকার যদি আমাদেরকে এই ব্যাপারে কোনো প্রশিক্ষণ দিত, তো মাটির ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো আর কি। মাটির বিস্কিট দেবো, সেই মাটিটা আমরা দেখি এটা ওইব বা এটা বালু নাই বা জীবাণু কোনো ময়লা দেখি না, তো সেই মাটিটা আমরা ব্যবহার করি। সরকার যদি আমরা সুযোগ সুবিধা করে দেয় তাহলে আমরা প্রচুর পরিমাণ মতো মানুষ দিয়ে মাটি তুলাইতাম, তুলে সেটা আমরা কয়েকজন মানুষ লেবার রাখতাম, রেখে রেগুলার কাজ করতাম। তৈলে আমরা এখন তো আমরা সে সমর্থন নাই কারণ আমরা একা করি। কোন রকমে হায়া বাচ্চা ছেলে মেয়েরা নিয়ে হায়া বাচ্চা আছি কোন রকমে। আমি 40 বছর ধরে বানাইতেছি, আমি এটা তো সংসার চালাইছি। আগের মতন তো চলাচল নাই, কম। এই শিকড়টা শোনা যায় যে সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব টাকা থেকে পাইকারি আইসা নিয়ে যায়। তো ওইখান থেকে নাকি বিদেশেও যায় এই শিকড়টা। তো যারা এখন এই পেশাটা ধরে রাখছে তাদেরকে যদি সরকারিভাবে সহযোগিতা করা হয়, মনে হয় যে তারা আরো ব্যাপক আকারে এটা শিকড় তৈরির ইয়ে করতে পারবে বলে মনে। এদিকে মাটির বিস্কুট উৎপাদনের সাথে জড়িতদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি বাজারজাতকরণ সহ সরকারি সহায়তার কথা জানান যুব উন্নয়ন অধিদপ্তরের এই কর্মকর্তা। বাজারজাত করা বা উৎপাদনের পণ্যগুলাকে অন্য জায়গায় বিক্রি করা বা তাদেরকে উৎসাহিত করার ব্যাপারে আমি হয়তোবা আমাদের মাধ্যমে এটা একটু কষ্টই হবে। এরপরও আমি বলবো যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা কৃষি বিপণন কেন্দ্র আছে, এটা ওনাদের যে অফিসার আছে তাদের সাথে আমি কথা বলবো, তাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো, ওরাও সরাসরি যোগাযোগ করতে পারবে। তাদের মাধ্যমে এই বিস্কুটের পণ্যজাত এগুলো বাজারজাত করা যাবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পেশাকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা সকলের। প্রকাশ দাস, চ্যানেল 24, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান সময়ে শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা ব্যস্ত নারীদের অনেকের পছন্দের বাহন 2 চাকার স্কুটি। দুর্গম পথেও এখন স্কুটি চালান নারীরা। তেমনই একজন রাঙ্গামাটির জেমিয়া ফারজানা নিতু 2007 সালে অনেকটা শখের বসে শিখেন স্কুটি চালানো। তার দেখাদিকে এখন পাহাড়ে স্কুটি চালানোয় আগ্রহী হচ্ছেন অনেকে। জানবো জিয়াউল হকের কাছে। পার্বত্য জেলার রাঙ্গামাটি একটি ছোট্ট শহর। এই শহরে অলিগলি রয়েছে অনেক, পৌর এলাকা। সেইখানে আসলে একটিমাত্র গণপরিবহন রয়েছে শহরে, যেটি অটোরিকশা বা সিএনজি। কোনো ধরনের রিক্সা না থাকাতে অলিগলি থেকে আসলে মূল শহরের সড়কে আসতে অনেককে হেঁটে আসতে হয় এই শহরের নাগরিকদের। এবং এছাড়াও এই রাঙ্গামাটি শহরে আমরা দেখেছি যে পুরুষের চেয়েও নারীরাও এখন যে মোটরসাইকেল শিখা বা এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানকার যারা প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা নিচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে যারা প্রশিক্ষণে তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে মূলত তাদের যে চাকরি রয়েছে সেই চাকরির জন্য শহর কর্মক্ষেত্রে যেতে সময় লাগে,
এছাড়া তাদের যে সন্তান রয়েছে তাদেরকে স্কুলে দিতে হয়, বাজার করতে হয় এবং পরিবহনে যেতে নারীদের অনেক সময় হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এইসব নানা কারণেই তারা আসলে এই মোটরসাইকেলটি শিখছেন বলে আমাদের জানিয়েছেন। আমার অবর্তমানে এবং অনুপস্থিতিতে বাচ্চাদের স্কুলে আনা নেওয়া, ওর অফিসে আসা যাওয়া, স্কুটি চালানোটা খুব জরুরি। কারণ রাঙামাটি শহরের যে অবস্থা, একজন নারীকেও এগিয়ে আসতে হবে। সব জায়গায় যদি সে মুভ করতে পারে, আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। মনে করেন আমি দেশের বাইরে থাকি, আমার ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যায়, বাজার টাজার উনি করবে, এটা প্রয়োজন আছে। এখানে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের সাথে কথা বলছি, তারা এর মধ্যে রয়েছে অনেকে ছাত্রী, অনেকে বিভিন্ন কর্মস্থলে চাকরি করেন এবং অনেকেই হচ্ছে গৃহিণী। তাদের প্রত্যেকেই আসলে খুব প্রয়োজনীয় কারণেই আসলে তারা শিখছেন বলে জানিয়েছেন। তারা শিখার অন্যতম কারণগুলো উল্লেখ করেছেন, যেটা হচ্ছে যে অনেক সন্তানদের স্কুলে দিয়ে আসতে হয়, একই সাথে তাদের চাকরিজীবীদেরকে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার দূরত্ব বেশি, সবসময় গণপরিবহন পাওয়া যায় না এবং ছাত্রীরা বলছেন তাদের স্কুল কলেজে যেতে হয়। অনেকে শখের বশে আসলে এখানে অনেকে মোটরসাইকেল প্রশিক্ষণ নিচ্ছেন। তারা বলছেন যে আসলে একটি গ্রুপের মাধ্যমে তারা জেনেই, পেজের মাধ্যমে জেনেই তারা আসলে প্রশিক্ষকের মাধ্যমে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়াও তারা বলছেন যে প্রশিক্ষণের যে মাঠের স্বল্পতার কথা তারা বলছেন যে ঠিক এখানে রাঙামাটি শহরে আসলে বড় কোনো মাঠ না থাকাতে যেহেতু দুটি স্টেডিয়াম রয়েছে, সেখানেও আসলে শিখতে তাদের নানা ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। আসলে আমার বাবা বাসা থেকে স্কুটি কিনবে, তো সে চাচ্ছিল আমরা দুই বোনও যেন স্কুটি চালাতে পারি, সেজন্য এখানে শিখতে আসি। তো রাঙামাটিতে গণপরিবহন বলতে সিএনজি আছে, এখানে কোনো রিক্সাও পাওয়া যায় না। তো গণপরিবহন ইউজ করার থেকে মনে হয় কি নিজে স্বাধীনভাবে একটা আহ, চালানোর সিস্টেম থাকলে সুবিধা হবে। স্কুটিটা শেখার কারণ আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসাতে অনেক সমস্যা হয়, আমার হাজবেন্ড সময় কভার করতে পারে না, আমার স্বামী প্রবাসে থাকে, ছেলে মেয়ে স্কুল থেকে নেওয়া আসা অনেক কষ্ট, মেয়েকে স্কুল নেওয়ার জন্য স্কুলে শেখা। চাকরিতে যথাসময়ে পৌঁছাতে না পারলে আসলে অসুবিধা হয়ে যায়, এই কারণে নিজের স্কুটি কিনে চালিয়ে অফিসে যাওয়ার একটা চিন্তা মাথায় আসছে। মেয়ে মানুষ আসলে কোথায় শিখবো, তারপর সপ্তাহে দিয়ে আপুর সন্ধান পাওয়াতে ওনাকে আমি নক করলাম, তারপর ওনার কাছ থেকে এখন স্কুটি চালিয়ে অফিসে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আমি তো প্রধান সহকারী একজন শিক্ষক, তো স্কুলে যেতে আমার সময় লাগে প্রায় 30 মিনিট। তো সিএনজি দিয়ে যেতে হয়, তো সিএনজি দিয়ে যেতে হলে আমার একটু অসুবিধা হয় দেরিতে, বা সিএনজি পাচ্ছি 5 জন না হলে সিএনজি যায় না, তো সেই কারণে স্কুটি শিখা আর কি। আসলে আমার স্কুটি শেখা খুব স্বপ্ন একটা ছিল, কিন্তু অনেক ভয় পেতাম আমি। তারপরে প্লাস আমি কখনো সাইকেলও চালাইনি, প্রথম দিনে এসে আমি মনে হচ্ছে পারবো না। তারপরে এই যে আস্তে 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 করে আমরা যে আপনার 7 দিনের মধ্যে আমরা মোটামুটি গাড়িটা রান করতে পেরেছি। যিনি প্রশিক্ষণ দিচ্ছেন তিনিও একজন নারী, এবং যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা নারী। এই কারণে আসলে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা বলছেন যে নারী প্রশিক্ষক হওয়ার কারণে তাদের সমস্যাগুলো তিনি বুঝতে পারছেন এবং তাদের প্রশিক্ষণ নিতেও সুবিধা হচ্ছে। যিনি প্রশিক্ষণ দিচ্ছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি বলছেন তিনি শখের বশে প্রথমে এই মোটরসাইকেল শিখেছেন এবং তারপরে আসলে যখন দেখছেন যে অনেক নারীরা প্রশিক্ষণ নিতে আগ্রহী, এরপর থেকে আসলে দুটি বেচে, একটি রাঙামাটি শহরে এবং আরেকটি হচ্ছে কাপ্তাই এলাকাতে তিনি প্রশিক্ষণ দেন এবং বলছেন যে 10 থেকে 15 দিনের মধ্যে একজন প্রশিক্ষণার্থী তিনি পুরোপুরি মোটামুটি রপ্ত করতে পারছেন এই মোটরসাইকেল চালানোটি এবং এখন পর্যন্ত তার প্রায় 30 জন প্রশিক্ষণার্থী রয়েছে। তিনি বলছেন যে ভবিষ্যতে এটি একটি অনেক বড় পরিসরে করার একটি পরিকল্পনা রয়েছে। শখ ছিল আগে, এখন তো আর শখের মধ্যে স্কুটিটা শখের মধ্যে সীমাবদ্ধতা নাই, এখন হচ্ছে প্রয়োজনীয়তা সবার। আর আমাদের যে পরিমাণ হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে যে পরিমাণ হ্যারাসমেন্ট বলেন, ভোগান্তি, অনেক ধরনের পোহাতে হয় মেয়েদের, সেই কারণে হচ্ছে আসলে স্কুটি শেখাটা এখন প্রয়োজনের মধ্যে পড়ে গেছে, সেজন্য শেখা। আর হচ্ছে এটা প্রফেশন হিসেবে নিছি, কথা হচ্ছে আমার শখ, মানে আমি ঘোরাঘুরি পছন্দ করি। আর কথা হচ্ছে সবাই আমার কাছে শিখতে আগ্রহী, আমি যেহেতু করি স্কুটি চালাই, তো সবাই অনেকভাবে নক দিচ্ছে, তো ভাবছি যে প্রফেশন হিসেবে কেন নিচ্ছি না। তো এখান থেকে আমার ভালোই আর্নিং হয়, তার মধ্যে হচ্ছে আমি আমার সময় মতো আমার ইচ্ছে মতো মানে শেখাতে পারি। আমার রাঙামাটিতে ব্যাচ আছে, কাপ্তাইতে ব্যাচ আছে, তো শিফট করে করে আমি কাপ্তাইতেও করাই আবার এখানেও করাই আর কি। মানসিক ইচ্ছে শক্তির কাছে যেন হার মেনেছে শারীরিক প্রতিবন্ধকতা। চলাফেরা, পড়ালেখা থেকে খেলাধুলা সবই করছেন মনের জোরে। দর্শক, বলছি খাগড়াছড়ির সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম কেন্দ্রের একদল নিবাসীর কথা, যারা নিজেদের গড়ার পাশাপাশি চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সঙ্গীত দল করার। তাদের সংগ্রামের গল্প জানাচ্ছেন নুরুসফা মানিক।
আকাশে নিচে আমি রাস্তা চলিছি সবাই বিশেষ চাহিদা সম্পন্ন হলেও অদম্য ইচ্ছাশক্তি তাদের দমিয়ে রাখতে পারেনি। জন্মগত আবার কেউ রোগাক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ঠাঁই খুঁজেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম কেন্দ্রে। এই শিক্ষা কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কেউ পড়ছেন ডিগ্রি কোর্সে, আবার কেউ পড়াচ্ছেন তাদের মতো অন্যদের। মূলত ব্রেইল পদ্ধতিতে তারা পড়ালেখা করে থাকেন। শুধু পড়ালেখায় নয়, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে করছেন ক্রিকেট খেলা, ব্যবহার করেন মুঠোফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমও। নিজেদের ইচ্ছে শক্তিতে গড়ে তুলেছেন একটি সঙ্গীতের দলও। তাদের দাবি, এই শিক্ষা কার্যক্রম কেন্দ্রে এসে পাল্টে গেছে তাদের জীবন। মাটিরাঙ্গা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যালয়ে 24 বছর ধরে পড়াশোনা করছি, এখন পড়াশোনা করছি। এবার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ থেকে ফাইনাল ইয়ার পরীক্ষার্থী। তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো রেজাল্ট করি। ফ্যামিলিগতভাবে তেমন আমার এই গানের ক্ষেত্রে কোনো কিছু ছিল না। তারপর নিজেকে নিজে ভাবতে ভাবতে তারপর একদিন স্কুলে প্রতিযোগিতা হয়, সেখান থেকে এরকম লড়াই করতে করতে আজ আমি এতটুকু এগিয়ে আছি। খাগড়াছড়ি মূল সদরে আপনার মিউজিক যে শিক্ষাগুলো আছে, তো ওখানে কিছু ট্রেনিং নিব, কোর্স নিব চিন্তা করছি। সেক্ষেত্রে বাড়িতেই থাকতে হবে আর কি। আর এখানে যখন ছিলাম কোনো অসুবিধা ছিল না। বিদ্যালয় যেটা আছে খাগড়াছড়ি জেলাতে, ওখানকার শিক্ষা সহায়ক হিসাবেও কাজ করছি। আর দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংঘতেও কাজ করছি। এগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আর মিউজিশিয়ান হিসাবে আসছি মূলত 2019-এ। মাটিরাঙ্গার এই শিক্ষা কার্যক্রম কেন্দ্রের এলাকাবাসী মুগ্ধ এদের জীবনধারা দেখে। তাদের মায়ায় বাধা পড়ে 23 বছর ধরে নিজের সংসারের পাশাপাশি এদের দেখভাল করছেন এক নারী। ট্যালেন্টেড তারা, তাদের মধ্যে ট্যালেন্ট আছে অন্যরকম। কথা আছে সে মানে কোনো একটা জিনিস এনজিও যদি কম থাকে ওটার বিনিময়ে আরো একটা পাওয়ার দিয়ে দেয়, তাদের মধ্যে ওটা আছে। তাদের যে মিউজিকের যে স্কিলগুলো অন্যরকম, মানে অসাধারণ। মনোযোগিতা আছে, তারপরে ওদের মনে করেন যে আপনার সব কিছুর আগ্রহতা আছে। ওরা নিজেরা এখন একটু ভালো উপরে লেভেলে যাইতে। ওদের শিক্ষকরা ওদের খাতা কাটে, ওদের খাতা কেটে আমাদের কাছে নাম্বার জমা দেয়। আমরা আপনি মনে করেন যে প্রধান শিক্ষকের নেতৃত্বে তা সে কিভাবে যেভাবে বা পাস হওয়া দরকার, উন্নতি হয় সেই উত্তীর্ণতা দিয়ে দেয়। এখানে 23 বছর আছি, এগো ছোট ছোট পাইছি এসে, এগো মায়ার কারণে আমি যেতে পারি নাই। তা আমার বেশি বেতন নাই, এই আগে ছিল 500 টাকা, পরে 2500 টাকা বেতন হয়েছে আর কি। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই কেন্দ্রে 10 জনের আবাসিক সহ অন্যান্য সুবিধার ব্যবস্থা রয়েছে। বর্তমানে 2 জন নিবাসী নিয়ে চলছে এই কেন্দ্র। আরও নিবাসী পেতে উদ্যোগ নেওয়ার কথা বলছেন এই কর্মকর্তা। 64 জেলাতেই 10টি করে আসন করে এরকম প্রতিষ্ঠান আমাদের রয়েছে। আপনাদের এই খাগড়াছড়ি জেলাতে আমাদের যে প্রতিষ্ঠানটি, এটি মাটিরাঙ্গাতে অবস্থিত রয়েছে। এখানে 10 জন শিশুর আবাসন, শিক্ষা, ভরণ পোষণের ব্যবস্থা রয়েছে, কিন্তু বর্তমানে নিবাসী রয়েছে 2 জন। সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও অনুকূল পরিবেশ পেলে এরাও অবদান রাখতে পারে দেশের জন্য, বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বান্দরবানের প্রবেশপথ কেরানীহাট বান্দরবান সড়ক। সরপিল এই সড়কটি দৃষ্টিনন্দন, যার সাথে রয়েছে অনেকগুলো সংযোগ সড়ক। তবে এসব সড়কের মুখে রোড সাইন বা সতর্ক চিহ্ন না থাকায় বাড়ছে দুর্ঘটনা। দিনে দিনে সড়কটি পরিণত হচ্ছে ফাঁদে, জানাচ্ছেন ইয়াসিনুল হাকিম। পর্যটন নগরী পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলা। এই জেলাতে প্রতিদিনই হাজার হাজার পর্যটকের ভিড় জমে পাহাড়ি জনপদ হওয়ার কারণে। এখানকার গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলাগুলোতে, বিভিন্ন ইউনিয়নে অসংখ্য অজস্র পর্যটন স্পট। এটিকে কেন্দ্র করে বান্দরবান কেরানীহাটের যে সড়কটিতে আমি দাঁড়িয়েছি, এই সড়কটি 266 কোটি টাকা ব্যয়ে আসলে নির্মাণ করেছে 34 সিভিক এর তত্ত্বাবধানে। এটি নির্মিত হওয়ার কারণে বান্দরবানের সড়ক যোগাযোগের যেমন আসলে
আধুনিকতার ছোঁয়া লেগেছে। পাশাপাশি পর্যটন নগরী এই বান্দরবানে পর্যটক আকর্ষণে বিভিন্ন দেশ বিদেশি গাড়িরও আসলে আনাগোনা বেড়েছে এই সড়কে। সড়কটি অত্যন্ত আধুনিক এবং সুচারু, পরিচ্ছন্ন এবং পরিষ্কার, পাশাপাশি বিভিন্ন দৃষ্টিনন্দন ভিউ পয়েন্ট থাকার কারণে এই সড়কে যেমন পর্যটক আকর্ষণ করছে, তেমন গাড়ির আসলে যে গতিবিধি সেগুলো কিন্তু আসলে মানা হচ্ছে না বলে এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছে। এই 23 কিলোমিটারের যে কেরানীহাট বান্দরবান সড়ক, এই সড়কটিতে 21টি ব্রিজ, 15টি কালভার্ট রয়েছে, যার মধ্যে প্রত্যেকটি আসলে দৃষ্টিনন্দন হওয়ার কারণে গতিবিধি না মেনে কিন্তু বিভিন্ন পরিবহনগুলো তাদের চলাফেরা করছে, যার কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। আমরা কথা বলবো এখানকার সাধারণ মানুষের সাথে। আসলে বান্দরবান কেরানীহাট সড়কটি একটি জেলা সড়ক হওয়া সত্ত্বেও কানেক্টিং সড়কগুলোতে কোনো ধরনের এই চিহ্ন না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে নিত্যসঙ্গী জ্যাম লেগে আছে এবং বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। বান্দরবানের এই দৃষ্টিনন্দন এই বড় সড়কটাতে পরিবহনের পরিমাণটা দিন দিন বাড়ার কারণে আসলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বাড়তেছে। এটার জন্য মূলত আমরা রোডের কিছু সাংকেতিক চিহ্ন না থাকার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণটা সামনে বা বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমরা চাইবো সড়ক আর জনপথ বিভাগের এই যে রুট চিহ্নগুলো একটু ভালোভাবে একটু করে দেওয়ার জন্য, তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা সামনে এবং বর্তমানে কিছুটা কমে আসবে বলে আমি আশা করি। আমাদের বান্দরবানে রেগুলার দেশ বিদেশ থেকে অনেক ট্যুরিস্ট বান্দরবানে ঘুরতে আসে। আসলে ওরা বান্দরবানের রুট সম্পর্কে তেমন অবগত নয়। বান্দরবানের কেরানীহাট রোডটা এমনিতেই সুন্দর, আর সংস্কার করার কারণে রোডটা আরও সুন্দর হয়েছে, যার কারণে মানুষের সংস্কৃতি থেকে গাড়ির স্পিডটাও একটু গতিটা একটু বেড়ে যায়। হ্যাঁ, রোড সাইনগুলো যদি ঠিকমতো থাকতো, মানুষ বান্দরবান রোড সময় অবগত হইতো বা আগে থেকে একটা ধারণা পেতো যে না সামনে একটা মোড় আছে বা একটা কানেক্টিং রোড আছে। এই ধারণাগুলো আসলে বাইরের মানুষ জানে না। আমরা যারা লোকাল তারা হয়তো জানতে পারি, বাট বাইরের মানুষ যারা তারা তো এই সম্পর্কে অবগত নয়, যার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বান্দরবান কেরানীহাট রোড খুবই দৃষ্টিনন্দন একটি সড়ক। এই সড়কে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে, কারণ হলো রোড সাইন না থাকার কারণে। আমরা চাই প্রতিটি মোড়ে মোড়ে রোড সাইন থাকুক এবং দুর্ঘটনা কমে যাক। রাস্তা আসলে অনেক ভালো মাশাআল্লাহ, কিন্তু গাড়ি এদিক ওদিক যাওয়া আসার কারণে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। গাড়ি ঘোড়া ঠিকভাবে চলাফেরা রাখা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা কথা বলেছিলাম যারা পরিবহনের সাথে সংশ্লিষ্ট, যারা সমাজের প্রতিনিধি, তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছে 23 কিলোমিটারের দৃষ্টিনন্দন 267 কোটি টাকা ব্যয়ে যে সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আসলে খুবই গোছালো হওয়ার পরেও কিন্তু আসলে সড়কের রুট চেঞ্জগুলো না থাকার কারণে বিভিন্ন জায়গাগুলো সড়কের যে সড়কের কোনো সংকেত এগুলো না থাকা, পাশাপাশি লিঙ্ক রোড বা বাইপাস এগুলো কোনো চিহ্ন, স্কুলের সামনে যে ডেভেলপ ক্রসিং থেকে শুরু করে বিভিন্ন চিহ্নগুলো না থাকার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে সুশীল সমাজ আমাদেরকে যেটি দাবি করছে, এই 23 কিলোমিটারের সড়কের যে 76টি পয়েন্ট রয়েছে, যেখানকার আসলে লিঙ্ক রোডগুলো, বাইপাসগুলো বা কানেক্টিং সড়কগুলো রয়েছে, প্রতিটি কানেক্টিং সড়কের আগে বা পরে বিভিন্ন জায়গাগুলো সৌন্দর্যকরণ সংকেত দেওয়া, পাশাপাশি ডালু আঁকা বাঁকা নিচু যে কানটা রয়েছে, যেখানটার সামনে কালভার্ট বা সেতু রয়েছে, সেই সড়কগুলোতে আসলে বিভিন্ন রুট সংকেত দেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছে। দর্শক, এ ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের ভিন্ন ধর্মী সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। সবাই ভালো থাকুন।